হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিন আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিং এর একটি ক্লাস করেছি নার্সিং কেয়ার প্ল্যানের ওপর। তো সেই ভিডিওতে আমি একটি কমেন্ট পেয়েছিলাম আমার একজন স্টুডেন্টের ওসিডি নার্সিং কেয়ার প্ল্যান সম্পর্কে। তো আজকে আমি সেই টপিকটা নিয়েই আলোচনা করব, ওসিডি নার্সিং কেয়ার প্ল্যান। তো ওসিডি নার্সিং কেয়ার প্ল্যান সম্পর্কে আলোচনা করার আগে আমি ভাবলাম যে তোমাদের একটু ওসিডি জিনিসটা কি সেই জিনিসটা একটু পড়িয়ে দেওয়া যাক। তো আজকে আমরা পড়বো মেন্টাল হেলথ নার্সিং এর একটা টপিক, ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই তিনটে টার্ম ওসিডি। ওসিডি কে আমরা সাধারণত বাংলা ভাষায় বলে থাকি ছুচিবাই, অর্থাৎ কি তোমরা সবাই হয়তো এই টার্মটার সাথে পরিচিত, যে বারে বারে একটা জিনিস বা বারে বারে একটা কাজ করে, তখন তাকে আমরা বাংলায় বা আমাদের বাড়িতে বলা হয়ে থাকে ছুচিবাই। তো এই ছুচিবাই শব্দটা একটা আমাদের মেন্টাল হেলথ নার্সিং এর একটা টার্ম আছে, যেটাকে আমরা বলি ওসিডি, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আগের দিন যেমন আমরা পড়েছিলাম নার্সিং কেয়ার প্ল্যান, তিনটে টার্ম থেকে আমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছিলাম। তো এখানেও ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এই তিনটে টার্ম থেকে আমরা পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তো ফার্স্টেই আমার যে টার্মটা আসে সেটা হচ্ছে অবসেসিভ। অবসেসিভ বা অবসেশন, আমরা এই কথাটা প্রায় বলে থাকি অবসেশন, যে আমি এই জিনিসটার প্রতি অবসেসড, আই এম অবসেসড উইথ দ্যাট পারসন বা আই এম অবসেসড উইথ দ্যাট প্লেস, যে জিনিসটা আমার বারে বারে আমার মাথায় আসে, তাই তো, যে জিনিসটার কথা আমি বারে বারে ভাবি, সেই জিনিসটাকে আমরা কি বলি? অবসেসড। অবসেসড মানে কি, আমি রিপিটেটিভ, মানে বারবার করে আমি জিনিসটাকে কি ভাবছি, রিপিট করছি বা রিপিটেড ভাবে আমি জিনিসটাকে ভাবছি। অবসেসড বা রিপিটেটিভ আমি বলতে পারি রিপিটেটিভ থিংকিং। ধরো আমরা কোথাও বাইরে বেরোচ্ছি, বাড়ি থেকে আমরা বাইরে বেরোচ্ছি, আমরা বাড়ির বাইরে যাওয়ার আগে আমরা কি করি, বাড়িতে লক করে যাই। কিন্তু আমি যখন বাইরে বেরোলাম, দুপা এগোলাম, আমার মাথায় আসলো আমি মনে হয় ঘরে তালা দিইনি, ঠিক আছে, আমি এই জিনিসটা বারবার ভাবছি, আমি মনে হয় ঘরে তালা দিইনি, আমি মনে হয় গ্যাসের যে সিলিন্ডারটা আছে সেটা লক করিনি, আমি মনে হয় ফ্রিজের সুইচটা বন্ধ করিনি, বা আমি হয়তো ফ্যানের সুইচটা বন্ধ করিনি। এই জিনিসটা আমার বারবার করে মাথায় আসছে। তো যে জিনিসটাকে আমরা বারবার ভাবি বা যে জিনিসটাকে নিয়ে আমরা রিপিটেড থিঙ্কিং করি, সেটাকেই আমরা বলি অবসেসিভ। বোঝা গেল অবসেসিভ টার্মটা? অর্থাৎ রিপিটেড থিঙ্কিং, যেটাকে নিয়ে বারবার করে ভাবা হয়, রিপিটেডলি যে জিনিসটাকে থিঙ্ক করা হয়, সেটাকেই আমরা বলি অবসেসিভ, যাকে সহজ ভাষায় আমি লিখলাম রিপিটেটিভ থিঙ্কিং। নেক্সট আমার কোনটা আসে? নেক্সট টার্ম আসে কম্পালসিভ, অর্থাৎ কম্পালসিভ। ধরো আমি কোনো জিনিসটা বারবার ভাবলাম, কি ভাবলাম, যে আমি বাড়ি থেকে একটু বেরোলাম, গলির মুখের সামনে গেলাম, আমি ভাবলাম যে আমি ঘরে তালা দিইনি, আমি তার জন্য কি করব, আমি আবার ছুটে আসবো, ছুটে এসে তালাটা দেবো, বা দেখছি যে তালা দিয়েছি, হয়তো আমি দেখে চেক করে গেলাম, আমি আবার গ্যাসটাকে চেক করলাম, গ্যাসটা বন্ধ করেছি কিনা, ফ্যানের সুইচটা চেক করলাম। কি করলাম, আমি রিপিটেড যে জিনিসগুলো ভাবছি তার জন্য আমি কি করছি, একটা কাজও দেখো বারবার করে আমি সেই কাজটাকে রিপিট করছি। আমি গেছিলাম একটুখানি, এসে আবার ফিরে আসলাম, এসে দেখলাম আমি ঘরের তালাটা দিয়েছি কিনা, আবার ধরো একটু দূর গেলাম, আবার আমি এসে দেখলাম আমি ঘরের তালাটা দিয়েছি কিনা। যে জিনিসটা আমরা বারবার ভাবছি সেটাকে করতে, সেই ভাবনাটা থেকে আমার কি করতে হচ্ছে, সেই কাজটা করতে ইচ্ছা হচ্ছে, যে আমি মনে মনে ভাবছি আমি তালাটা দিইনি, তাহলে আমি এসে কি করবো, তালাটা দিয়ে যাবো বা তালাটা দেখে যাবো। আবার আমি কিছুটা দূর গেলাম, মনে হয় ফ্যানটা অফ করিনি, আমি এসে কি করলাম, আবার আমি চেক করছি। ভাবনা যেটা, সেটা হচ্ছে আমাদের অবসেসিভ, আর যে আমি কাজটা করছি সেটাকেই আমরা বলি কম্পালশন। কি হলো, ভাবলাম যখন, তখন আমরা বলছি অবসেসিভ, আর যখন আমি কাজটা করছি, রিপিটেড ওয়ার্ক করছি, সেই ভাবনা থেকে আসা যে ওয়ার্কটা করছি সেটাকে আমরা বলছি কম্পালশন। তাহলে এখানে যদি আমি অবসেসিভ মানে রিপিটেড থিঙ্কিং লিখতে পারি, তাহলে কম্পালসিভের মানে আমরা কি লিখবো, কম্পালসিভের মানে আমরা লিখবো রিপিটেড ওয়ার্ক বা ওয়ার্ক অর অ্যাক্টিভিটি। মানে যেই জিনিসটা আমি রিপিটেড ভাবছি সেই জিনিসটাই আমি কি করছি, সেটাকে, সেই ভাবনাটাকে দূর করার জন্য আমি রিপিটেড ওই কাজটাকে করছি, সেটাই হলো আমার কম্পালসিভ। যে রিপিটেড অ্যাক্টিভিটিটা করছি, রিপিটেড থিঙ্কিংটাকে কমানোর জন্য আমি যে রিপিটেড অ্যাক্টিভিটিটা করছি, সেটাই হলো আমার কম্পালসিভ। তাহলে এই টার্ম দুটো আমাদের বোঝা গেল। ফার্স্ট হচ্ছে অবসেসিভ, দেন হচ্ছে কম্পালসিভ, অবসেসিভ কম্পালসিভ, আর লাস্ট আমাদের কি রইলো, লাস্ট রইলো ডিসঅর্ডার। তাহলে এই রিপিটেটিভ থিঙ্কিং আর রিপিটেটিভ অ্যাক্টিভিটির
জন্য আমাদের যে সমস্যাটা দেখা যায় সেটাই হলো আমাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা শুদ্ধ বাংলা ভাষায় বলে থাকি ছুচিবাই বা ওসিডি। তো এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সম্পর্কে আমরা এবার একটু কিছু জানবো। ওসিডির এই কোশ্চেনে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ডেফিনেশন। কোনো কিছুর ফার্স্ট কোশ্চেনই দেখবে, তোমরা যে কোনো ডিসঅর্ডারই পড়ো না কেন, ফার্স্টেই থাকে তোমাদের ডিফাইন দ্যাট ডিসঅর্ডার। তো ওসিডিরও সেম ডিসঅর্ডার আছে। ওসিডি ডিসঅর্ডার কিছুই না, আমরা যেটা পড়লাম যে একটা অবসেশনাল থট, যেটা আমার রিপিটেটিভ থট, যেটা আমার মাথায় বারবার আসছে, সেটাকে ডিক্রিজ করার জন্য, সেই রিপিটেটিভ থটটাকে ডিক্রিজ করার জন্য আমি বারবার যে রিপিটেড ওয়ার্কটা করছি বা রিপিটেড অ্যাক্টিভিটিটা করছি, সেই ডিসঅর্ডারটাকে আমরা বলি ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সেটাকে যদি আমরা ভালো করে লিখতে চাই, কি লিখেছি ডেফিনেশনে, OCD is defined as excessive thought, যে আমাদের বারবার এক্সেসিভ থটটা আসে, যেটা আমাদের কোন দিকে লিড করে, এই রিপিটেটিভ বিহেভিয়ার করাগুলোর জন্য লিড করে। বারবার হাত ধোয়ার জন্য বা বারবার তোমার লক চেক করার জন্য, ফ্যানের সুইচ অফ করার জন্য, গ্যাসের সিলিন্ডার লক করার জন্য, এইগুলো যে রিপিটেটিভ বিহেভিয়ার করার জন্য কি করে, এক্সেসিভ থটটা আমাদের লিড করে, সেটাকেই আমরা সোজা ভাষায় বলি OCD। ঠিক আছে, নেক্সট যদি একটা এক্সাম্পল দিতে চাও, সবথেকে ইজিয়েস্ট, সবথেকে বেশি কমন যে এক্সাম্পলটা দেখা যায়, তো সেই এক্সাম্পলটাই আমি এখানে সোজা সাধারণ ভাষায় দিয়েছি, যে ফিয়ার অফ ইনফেকশন নিডস টু ডু রিপিটেড হ্যান্ড ওয়াশিং। যে কোনো কিছু ছুলাম, আমার হয়তো মনে হলো যে না, এখানে আমার ইনফেকশন থাকতে পারে, তার জন্য আমি কি করছি, বারে বারে গিয়ে হ্যান্ড ওয়াশিং করছি। এটা ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ ওসিডি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওসিডির ক্লিনিক্যাল ফিচার্স, অর্থাৎ ওসিডি হলে পেশেন্টদের মধ্যে কি কি দেখা যায়। এই কোশ্চেনটাও খুব রিপিটেটিভ, যে ওসিডি ক্লিনিক্যাল ফিচার্স লেখো। ওসিডি ডেফিনেশনের সাথে এই কোশ্চেনটা প্রায় থাকে ওসিডি ক্লিনিক্যাল ফিচার্স লেখার জন্য। তো ওসিডি ক্লিনিক্যাল ফিচার্সে আমরা যদি দেখি, ফার্স্ট আমরা কি দেখি, আমরা এইমাত্র বললাম যে পেশেন্টের কি হয়, পেশেন্টের হয় অবসেশনাল থটস। ফার্স্ট আমরা যেটা একদম বললাম যে পেশেন্টটা কি করবে, বারবার একই জিনিস ভাববে। ফার্স্ট অফ অল হচ্ছে অবসেশনাল থটস, যে আমি হয়তো এই কাজটা করিনি, আমার হয়তো কোথাও হাতে আমি যখন ধরলাম আমার হয়তো কোথাও থেকে ইনফেকশন লেগে গেল, বা আমি হয়তো ফ্যানের সুইচটা অফ করিনি, বা এই জিনিসটা হয়তো এরকম রাখা উচিত, এই জিনিসটা হয়তো ঠিক করে রাখা হয়নি। বারে 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 একই জিনিস আমার মাথায় ঘুরছে, একই জিনিস আমি ভেবে চলেছি। এই জিনিসটাকেই আমরা বলি অবসেশনাল থটস, অর্থাৎ কি বারে বারে একই জিনিস ভাবা, অবসেশনাল থটস। তো ফার্স্ট আমরা ক্লিনিক্যাল ফিচারসে কি লিখতে পারি, পেশেন্টের কি থাকবে, পেশেন্টের অবসেশনাল থটস থাকবে। নেক্সট ক্লিনিক্যাল ফিচার যদি আমরা বলতে চাই, তাহলে নেক্সট ক্লিনিক্যাল ফিচারে আমরা বলতে পারি অবসেশনাল ইমেজেস, অর্থাৎ ইমেজেস মানে কি, কোনো জিনিস ধরো আমরা করেছি, সেই জিনিসটাকেই বারবার করে ভাবা। ঠিক আছে, ধরো কোনো জিনিস আমি করে এসেছি, মানে ধরো আমি ঘরের চাবি দিয়ে এসেছি বা আমি হাত ধুয়ে এসেছি, ওই জিনিসটাকে নিয়েই আমি বারবার ভাবছি যে আমি হাতটা ধুলাম কিনা, আমার হাতটা ভালো করে ধোয়া হলো কিনা, বা আমি ঘরের তালাটা লাগালাম কিনা। সেই জিনিসটাকে বারবার আমার মাইন্ডে যদি আমি ইমাজিন করি, তখন আমরা বলি সেটাকে অবসেশনাল ইমেজেস। ঠিক আছে, যে আমি কোনো জিনিসকে করেছি সেটাকেই বারবার আমি মাইন্ডের মধ্যে, আমি যদি চোখ বন্ধ করি বা এমনি ইভেন চোখ খোলা অবস্থাতেও আমি যদি সেই জিনিসটা দেখবে আমাদের মাইন্ডে ঘুরতে থাকে, যে হ্যাঁ এই কাজটা করলাম কি করলাম না, সেই যে ইমেজটা আমাদের মাইন্ডে ক্রিয়েট হলো, সেটাকেই আমরা বলছি অবসেশনাল ইমেজেস। নেক্সট ক্লিনিক্যাল ফিচার্স কি, নেক্সট ক্লিনিক্যাল ফিচার্স যদি আমরা পড়ি, সেখানে আমরা পড়বো অবসেশনাল ruminations, অর্থাৎ রিউমার কথাটার সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। রিউমার মানে কি, কোনো আমার সম্পর্কে কেউ কিছু বললো, হ্যাঁ, যে আমি হয়তো এই কাজটা করিনি, আমার সম্পর্কে এটা ছড়ানো হয়েছে। অনেকের হয় না, যে ধরো আমি এই কাজটা হয়তো আমি করিনি, বা এই ভালো কাজ হোক খারাপ কাজ হোক, আমার সম্পর্কে সেটা গুজব, সোজা ভাষায় বলতে গেলে গুজব ছড়ানো, অবসেশনাল রুমিনেশনস। তো ধরো আমার ব্যাপারে কেউ কিছু এরকম বললো, আমি সেই জিনিসটাকে নিয়ে আমার ভেতরে বারবার সেই জিনিসটা হচ্ছে যে না আমি তো এটা করিনি, আমাকে নিয়ে কেন বললো, আমার ব্যাপারেই কেন বলছে, অন্য কারোর ব্যাপারে কেন বলছে না। এই জিনিসটা তো হয় আমাদের মধ্যে, যে আমাকে নিয়েই কেন ওরা এরকম করে বলছে, আমি তো হয়তো করিনি বা আমি হয়তো করেছি, কিন্তু আমাকে নিয়েই কেন বলছি। এই যে জিনিসটা বা এই গুজব ছড়ানোর যে ব্যাপারটা, সেটাকে আমরা বলে থাকি অবসেশনাল রুমিনেশনস। বুঝে গেল? এরপর নেক্সট একটা ক্লিনিক্যাল ফিচার্স আমরা পড়বো, সেটা হচ্ছে obsessional doubts, obsessional doubts। তো এই ডাউট শব্দটার সাথে মোটামুটি আমরা সকলে পরিচিত। ডাউট মানে হচ্ছে সন্দেহ করা, অর্থাৎ আমরা
মেনলি এটা দেখা যায় কাদের ক্ষেত্রে, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে। ধরো ওয়াইফ ভাবছে হয়তো যে তার হাজবেন্ড বাইরে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, বা তার হাজবেন্ড হয়তো ভাবছে ওয়াইফের সম্পর্কে এটা, তাদের মধ্যে কি হয়, খুব বেশি ভাবে ডাউট বা সন্দেহ সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি অবসেশনাল ডাউট। সেই ডাউটটাকে ওরা কোনোভাবেই ধরো বারবার করে একই জিনিস মাথার মধ্যে ঘুরে যাচ্ছে। কেউ হয়তো নর্মাল মেসেজ করছে, ভাবছে যে হয়তো বাইরের কেউ বা যার সাথে সম্পর্ক রয়েছে সে মেসেজ করছে, বা নর্মাল কোনো জিনিস করলেও সেটা বারবার আমার মাথার মধ্যে কি ঢুকে যায়, সন্দেহ। বারবার সন্দেহটাকে, যে সন্দেহটা আমাদের মধ্যে বারবার আসছে, সেটাকেই আমরা বলছি অবসেশনাল ডাউটস। যে জিনিসটা আমি, যে ডাউটটা বারবার করছি, যাই হচ্ছে না কেন আমি সেই ব্যাপারটাকে নিয়ে ডাউট করছি, সেটাকেই আমরা বলছি অবসেশনাল ডাউট। নেক্সট যে ক্লিনিক্যাল ফিচার্সটা আমরা পড়বো সেটা হচ্ছে অবসেশনাল ইম্পালসেস। অবসেশনাল ইম্পালসেস, ইম্পালস অর্থাৎ কি, কোনো কিছু আনওয়ান্টেডলি করে ফেলা। আনওয়ান্টেডলি কথাটা বলতে আমি যেমন বোঝাতে চাইছি, ধরো তুমি কোনো চার্চে আছো বা মন্দিরে আছো, যেখানে প্রেয়ার হচ্ছে বা কিছু, কোনো একটা শান্ত পরিবেশে হঠাৎ করে তুমি চেঁচিয়ে উঠলে। এরকম আমাদের অনেকের ক্ষেত্রে কি হয়, মাঝে মাঝে মনের ভিতর থেকে আসে যে এখানটাতে হঠাৎ করে চেঁচিয়ে উঠি, তাই এখানটাতে যেখানে ধরো কোনো কান্নার মুহূর্ত চলছে বা কোনো কষ্টের শোকের মুহূর্ত চলছে, সেখানে হঠাৎ করে তুমি হেসে ফেললে। যেগুলো আনওয়ান্টেড, যেগুলো কি তোমার ওখানে অ্যাপ্রোপ্রিয়েট না, সেই জায়গায় তোমার দরকার না, হঠাৎ করে তুমি কোনো বাচ্চাকে কোনো বিনা কারণে তুমি মেরে দিলে, সেগুলোকে কি আমরা বলি আনওয়ান্টেড ইম্পালসেস। এবার এই জিনিসগুলোকে যখন তুমি বারবার করছো, যেটা কোনো দরকার নেই, যেটা তোমার একদমই মানে সেই জায়গাটার সাথে যাচ্ছে না, সেই জায়গাটার সাথে খাপ খাচ্ছে না, সেই জিনিসটাকে যখন আমরা বারবার করে করি, সেটাকে আমরা বলি অবসেশনাল ইম্পালসেস। এটাও কি আমার ওয়ান কাইন্ড অফ ক্লিনিক্যাল ফিচার্স অফ ওসিডি। অবসেশনাল রিচুয়ালস। রিচুয়ালস অর্থাৎ কি, আমরা যে জিনিসটা করছি, কি করি রিচুয়ালসে, হয় বারে বারে করে হাত ধুচ্ছি, বা বারে বারে করে এসে দেখছি আমি তালাটা লক করেছি কিনা। এরকমও আমরা মানে দেখা যায় যে ধরো যে ওসিডি পেশেন্ট, সে হয়তো ভাবছে আমার স্কিনের সাথে যদি কারো স্কিন কন্ট্যাক্ট আসে, বা আমি যদি কারোর সাথে কথা বলি, আমার কি হয়, আমার মধ্যে ইনফেকশনটা ছড়িয়ে যায়। এমনও হয় যে পেশেন্টরা যদি গায়ে ধরো কারোর সাথে তোমার টাচ লাগলো, ও বারবার করে ওই জায়গাটাকে হাত দিয়ে ঘষছে, বা ওই জায়গাটাকে বারবার করে স্যানিটাইজ করছে, বা বারবার করে ওই জিনিসটা, ওই জায়গাটাকে ধুচ্ছে, অর্থাৎ বারবার একই রিচুয়ালস করছে, বারবার হাত ধোয়া, বারবার কোনো কিছু চেক করা, এই যে বারবার জিনিসগুলো, সেটাই হচ্ছে আমাদের অবসেশনাল রিচুয়ালস। ওসিডি মেন বলতে পারো মেন এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স, যেটা হচ্ছে অবসেশনাল রিচুয়ালস। ওসিডি এতটা আশা করি বোঝা গেল। এরপরে আমরা যেটা করবো সেই পার্টটা হচ্ছে ম্যানেজমেন্ট পার্ট। অর্থাৎ যে পেশেন্ট আসলো আমার কাছে, পেশেন্টের ডিসঅর্ডার হয়েছে, তো আমরা কি পেশেন্টকে সেভাবে ফেলে রাখবো? নিশ্চয়ই রাখবো না। আমরা পেশেন্টকে ম্যানেজমেন্ট করব, পেশেন্টের যে রোগটা হয়েছে সেটাকে কমানোর চেষ্টা করব। ম্যানেজমেন্ট পার্টটা একটা কিন্তু হিউজ নাম্বার ক্যারিং পার্ট বলতে পারো। যদি তোমরা কোশ্চেন্স দেখে থাকো 10 ইয়ার্স এর, যে কোনো সাবজেক্ট বলো, যে কোনো সাবজেক্টের যে কোনো ডিসঅর্ডার বলো, ম্যানেজমেন্ট পার্টটা কিন্তু একটা হিউজ মার্কস ক্যারি করে। সেজন্য ম্যানেজমেন্টটাকেও কিন্তু আমাদের বুঝিয়ে লেখা যেটা, সেটা শিখতে হবে। যদি তোমাদের কোনো নোটস লাগে বা কিছু লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব নোটস গুলো দিয়ে দেওয়ার, যে কোন জায়গাটায় কতটা লিখলে কিভাবে আমরা মার্কসটা বেশি ক্যারি পেতে পারি। ঠিক আছে? তো ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্ট যে ম্যানেজমেন্টটা পড়ে থাকে সেটা হচ্ছে আমার ফার্মাকোথেরাপি। ফার্মাকোথেরাপি অর্থাৎ পেশেন্টকে আমরা কোন মেডিসিন দেব। পেশেন্টের আমার কি হয়েছে, পেশেন্টের আমার ওসিডি হয়েছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সেখানে আমরা ফার্স্ট ড্রাগ অফ চয়েস বা ফার্স্ট মেডিসিন আমরা যে কাইন্ড অফ মেডিসিন দিই, সেটা হচ্ছে আমার অ্যান্টি ডিপ্রেসেন্ট। অ্যান্টি ডিপ্রেসেন্টের মধ্যে কি ইউজ করতে পারি, মেইনলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে সার্ট্রালিন। নেক্সট আমরা যে কাইন্ড অফ ড্রাগ ইউজ করি সেটা হচ্ছে অ্যানজিওলাইটিক্স। অ্যানজিওলাইটিক্স এর মধ্যে কি দেওয়া হয়, মেইনলি আমাদের বেনজোডায়াজেপাইনস যেটা আছে সেটা আমরা দিই, বেনজোডায়াজেপাইনস। ঠিক আছে? তো মেইনলি আমার ফার্মাকোকাইনেটিক্সে এইটুকুই মনে রাখা যে কোন দুটো ড্রাগ ইউজ হয়। ফার্স্ট ইউজ হয় আমার অ্যান্টি ডিপ্রেসেন্ট, যার মধ্যে আমি সার্ট্রালিনটা মেইন ইউজ করি, আর নেক্সট হচ্ছে অ্যানজিওলাইটিক, যাতে আমি কি ইউজ করি, বেনজোডায়াজেপাইনস। এবার
ম্যানেজমেন্টের মধ্যে নেক্সট পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে বিহেভিয়ার থেরাপি। মেন্টাল হেলথ নার্সিং এ বিহেভিয়ার থেরাপি কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। তোমাদের দেখবে থেরাপিউটিক মডালিটিস বলে একটা আলাদা চ্যাপ্টারই আছে, ওখানে সব রকম থেরাপিগুলো আলোচনা করা হয়েছে। তো মেন্টাল হেলথ নার্সিং এ যে কোনো ডিজিজ পড়ো না কেন সেখানে দেখবে কিন্তু প্রত্যেকটা ডিজিজের মধ্যে বিহেভিয়ার থেরাপি একটা বড় রোল পালন করে। তো আমার ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে যদি আমি বিহেভিয়ার থেরাপি ইউজ করি, বিহেভিয়ার থেরাপি ওসিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা যে বিহেভিয়ার থেরাপি গুলো ইউজ করি তার মধ্যে ফার্স্ট আমরা করি এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন। এটা কার আন্ডারে পড়ছে? এটা পড়ছে আমার বিহেভিয়ার থেরাপির আন্ডারে। ফার্স্ট আমার গেল ফার্মাকোথেরাপি, নেক্সট হচ্ছে আমার বিহেভিয়ার থেরাপি। বিহেভিয়ার থেরাপির মধ্যে ফার্স্ট থেরাপি হচ্ছে আমার এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন। নামটা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ফার্স্ট কি, ফার্স্ট আছে এক্সপোজার, অর্থাৎ পেশেন্টকে আমরা এক্সপোজ করব। যদি আমি एग्जांपल দিই, ধরো কোনো পেশেন্টের এই হ্যান্ড ওয়াশিং এর একটা ওসিডি রয়েছে, তো আমরা কি করব, পেশেন্টের যে জিনিসটা থেকে মনে হচ্ছে যে তার হাতে ইনফেকশন লেগেছে, ধরো পেশেন্টের মনে হলো যে কোনো কিছু টাচ করলে, কোনো অবজেক্ট বা কোনো মানুষকে টাচ করলে তার হাতে ইনফেকশন লেগে যাচ্ছে, আমরা কি করলাম, পেশেন্টকে কোনো মানুষের সাথে হ্যান্ডশেক করালাম বা তার সাথে টাচ করালাম, আমরা পেশেন্টকে এক্সপোজার করালাম, তার যে অবসেশনাল যে থটসটা রয়েছে তার সাথে আমি পেশেন্টকে এক্সপোজ করালাম, গেল এক্সপোজার। দেন কি করছি, রেসপন্সকে আমি প্রিভেনশন করছি। এবার যখন ওই অবসেশনের প্রতি যাবে, অবসেশন হলে আমরা কি করি, আমরা নেক্সট কি পড়েছি, অবসেসিভের পরে কম্পালসিভ, অর্থাৎ যে জিনিসটা রিপিটেড থট করছে যে আমার হাতে ইনফেকশন হয়তো লেগে গেল, এবার ও কি করবে, ও যাবে হাত ধুতে, কম্পালসিভে যাবে, হাত ধুতে যাবে, তখন আমি কি করব, ও যে রেসপন্সটা করবে সেটাকে আমি কি করব, প্রিভেন্ট করব, অর্থাৎ এই রেসপন্সটাকে আমি বন্ধ করে দেব। আমি এটাই করা হয় আমাদের এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশনে, অর্থাৎ জিনিসটার সাথে আমি পেশেন্টকে এক্সপোজ করাবো কিন্তু তার রেসপন্সটাকে আমি প্রিভেন্ট করে দেব, রেসপন্সটা তাকে করতে দেব না। নেক্সট বিহেভিয়ার থেরাপির মধ্যে আমরা যে থেরাপিটা করব সেটা হচ্ছে থট স্টপেজ। এই থট স্টপেজ জিনিসটা কি, আবার সেই টার্মের মধ্যে আসে থট স্টপেজ। থট মানে কি, কোনো ভাবনা চিন্তা, স্টপ মানে কি, সেটাকে বন্ধ করে দেওয়া। এই থট স্টপেজ আমার বিহেভিয়ার থেরাপিটা কিভাবে হয় আমি বলি। ধরো তোমার কাছে কোনো পেশেন্ট এসেছে, তুমি তাকে এই থট স্টপেজ বিহেভিয়ার থেরাপিটা তার উপর অ্যাপ্লাই করছো। কি করা হয় না, পেশেন্টকে কমফোর্টেবলি একটা চেয়ারে প্রথমে বসানো হয়, ঠিক আছে, কমফোর্টেবল পজিশনে পেশেন্ট যেভাবে কমফোর্টেবল সেভাবে পেশেন্টকে বসানো হলো। এবার পেশেন্টের মাথায় অবসেশনাল থটস আসছে যে কি করিনি, বা হয়তো আমার হাতে তোমার ইনফেকশন লেগে রয়েছে, বা আমি হয়তো দরজাটা বন্ধ করিনি, এই যে অবসেশনাল থটস গুলো আসছে, পেশেন্টের যখনই মাথায় এই অবসেশনাল থটস গুলো বা অবসেশনাল থিংকিং গুলো আসে, তখনই আমরা তাকে কি কমান্ড করব, স্টপ, অর্থাৎ সেই অবসেশনাল থিংকিং বা অবসেশনাল থটটাকে বন্ধ করার কমান্ড করব। পেশেন্টের থটটা বন্ধ হলো, তখন আমরা পেশেন্টকে কিসে মোটিভেট করব, যে তুমি ওই চিন্তাটা দূর করে তুমি তোমার মাসল রিল্যাক্স করো, আর তুমি কি কোনো প্লেজেন্ট থট, মানে ধরো ভালো কোনো মুহূর্ত, তোমার সাথে যে ভালো মুহূর্তগুলো তোমার জীবনে ঘটেছে সেরকম কিছু মনে আনার চেষ্টা করো। যেই জিনিসটা তোমাকে বারবার করে ভাবাচ্ছে, যে তোমার বারবার হাত ধোয়া হয়েছে কিনা, বা তোমার সাথে বারবার কোনো বাজে কিছু, যেগুলো রুমিনেশনসে আমরা যেগুলো পড়লাম, যে আমাকে নিয়ে বারবার কেন এটা বলছে ওটা বলছে, এই জিনিসগুলোকে ভাবার সঙ্গে সঙ্গে এটাকে আমরা কি করবো, স্টপ করে দেব। মানে এই জিনিসগুলোকে আমি আর মাথাতেই আনবো না, আমি কি কমান্ড করবো, স্টপ। যেই স্টপ বললাম, পেশেন্টের হয় সেই যে অবসেশনাল থটস গুলো রয়েছে সেগুলো চলে গিয়ে কি আনতে বলবো, পেশেন্টকে বলবো যে কোনো ভালো কোনো মুহূর্ত, প্লেজেন্ট কোনো তোমার যে মোমেন্ট, সেগুলোর সম্পর্কে ভাবার। এটা তো হয়তো একবারে কোনো থেরাপি একবার হলে হয় না, এটাকে আমরা পেশেন্টকে বারবার এই থেরাপিটা নিতে বলতে পারি, যাতে কি হয়, আস্তে আস্তে সেই আমার অবসেশনাল থট গুলো দূরে চলে যায়, আর আমার ভালো কোনো মোমেন্ট বা ভালো কোনো মুহূর্ত সম্পর্কে আমরা ভাবতে পারি। আর বিহেভিয়ার থেরাপির মধ্যে লাস্ট যে থেরাপিটা আমরা করব সেটা হচ্ছে আমাদের রিল্যাক্সেশন থেরাপি। রিল্যাক্সেশন থেরাপি আর কিছুই না, অর্থাৎ রিল্যাক্স করা। কিভাবে রিল্যাক্স করতে পারি, আমরা ডিপ ব্রিদিং কাপিং এক্সারসাইজ করাতে পারি পেশেন্টকে দিয়ে,
বা পেশেন্টকে মেডিটেশন করাতে বলতে পারি। নেক্সট আমরা কি করতে পারি, ভালো কোনো মিউজিক শুনতে বা ভালো কোনো মুভি দেখার জন্য সাজেস্ট করতে পারি, অর্থাৎ মাইন্ডকে রিল্যাক্স করার জন্য পেশেন্টকে আমরা বলতে পারি। এছাড়া আর কি কি থেরাপি ইউজ হয়, আমাদের যদি এক্সেসিভ ওসিডি থেকে থাকে আমরা অনেক সময় ইসিটি বা ইলেকট্রোকনভালসিভ থেরাপিও ইউজ করি। তো তোমরা যদি ইসিটি এখনো কেউ না পড়ে থাকো, তোমরা যদি পড়তে চাও প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। এরপর ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেই পার্টটা পড়বো সেটা হলো নার্সিং ম্যানেজমেন্ট, অর্থাৎ অ্যাজ আ নার্স আমরা পেশেন্টকে, আমার কাছে কোনো ওসিডি পেশেন্ট আসলে আমরা কি কেয়ার দেবো নার্সিং ম্যানেজমেন্টে সেটা আমরা পড়বো। নার্সিং ম্যানেজমেন্টে আমরা জানি যে কি করতে হয়, আমাদের নার্সিং ডায়াগনোসিস বা নার্সিং কেয়ার প্ল্যান ফর্ম করতে হয়। তোমরা আগের দিন জেনেছো কি করে আমরা নার্সিং কেয়ার প্ল্যান ফর্ম করি। তো সেই কিছু নার্সিং ডায়াগনোসিস নিয়ে আজকে আমরা এই নার্সিং ম্যানেজমেন্ট পার্টে আলোচনা করব। তো ফার্স্ট নার্সিং কেয়ার প্ল্যানে আমরা যে ডায়াগনোসিসটা ফর্ম করেছি সেটা হচ্ছে ইনএফেক্টিভ ইন্ডিভিজুয়াল কোপিং, অর্থাৎ কি পেশেন্ট কোপ করতে পারে না জিনিসটার সাথে মানিয়ে নিতে পারে না, যে আমার এইখানে হাত লাগলো বা আমার এই জিনিসটার সাথে হাত লাগলো, আমার কি হচ্ছে, আমার ইনফেকশন ছড়াচ্ছে। ও জিনিসটাকে কোনো কিছুতেই মানতে পারছে না যে আমার এখানে হাত লাগলে আমার কিছু হবে না, বা আমি কারোর সাথে যদি হ্যান্ডশেক করি আমার কিছু হবে না, ওইটা কি করতে পারে না, মানতে পারে না। ওই এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটার সাথে কোপ করতে পারে না, অর্থাৎ ইনএফেক্টিভ ইন্ডিভিজুয়াল কোপিং। ইনএফেক্টিভ যে এফেক্টিভ না, কোপিং যে স্টাইলটা, আমাদের যে কোনো কিছু হলে আমাদের সাথে আমরা কোপ করতে পারি ইজিলি, যে না ঠিক আছে আমার সাথে এটা হয়েছে আমি মেনে নিচ্ছি, কিন্তু এই ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে কোপ করার, যে কোনো সিচুয়েশনের সাথে কোপিং যে বিহেভিয়ারটা সেটা কি হয়, কমে যায়। তো সেই রিলেটেড আমি কোন নার্সিং কেয়ার প্ল্যান লিখেছি, ইনএফেক্টিভ ইন্ডিভিজুয়াল কোপিং কিসের জন্য হচ্ছে, রিলেটেড টু মানে আমরা বলছি কিসের জন্য, কোন কারণে হচ্ছে, আন্ডার ডেভেলপড ইগো, অর্থাৎ ইগো ডেভেলপমেন্ট ঠিকঠাক করে হয়নি। আমরা পড়ে এসেছি ইগো, সুপার ইগো, এগুলো আমরা পড়ে এসেছি সাইকোলজিতে। তো ইগো কি থাকছে, আমাদের আন্ডার ডেভেলপ থাকছে। আর কি অ্যাভয়েডেন্স লার্নিং, অ্যাভয়েডেন্স লার্নিং মানে কি বোঝাতে চাইছি, ধরো আমি পেশেন্টকে বলছি যে তুমি এই কাজটা করো না, বারবার করো না, ও কিন্তু আমার কথা শুনবে না, ও যে আমি ওকে যে লার্নিংটা দিচ্ছি ও সেটাকে অ্যাভয়েড করছে। লার্নিংটা দিলে কিছু হয়তো ঠিক হতো, কিন্তু না, ও সেটা শুনবে না, ও কি করছে, জিনিসটাকে অ্যাভয়েড করছে। অ্যাভয়েডেন্স লার্নিং। সামটাইমস বায়োকেমিক্যাল চেঞ্জেস, কিছু বায়োকেমিক্যাল চেঞ্জেস এর জন্য আমরা জানি অনেক ডিসঅর্ডারেই পড়েছি যে আমাদের মেইনলি কি হয়, বেশিরভাগ বায়োকেমিক্যাল চেঞ্জেসের জন্য আমাদের এই মেন্টাল হেলথ নার্সিং এর বেশিরভাগ ডিসঅর্ডারই কিন্তু দেখা যায়। মেন্টাল হেলথের যে ডিসঅর্ডার গুলো সেগুলো কি মেইনলি বায়োকেমিক্যাল চেঞ্জেসের জন্য দেখা যায়। যতগুলো মেন্টাল হেলথ নার্সিং এ তোমরা যতগুলো ডিসঅর্ডার পড়বে প্রত্যেকটা ইটিওলজি বা কজে কিন্তু এই বায়োকেমিক্যাল চেঞ্জেস টার্মটা পাবে। তো কিছু বায়োকেমিক্যাল চেঞ্জেসের জন্য আমাদের কি দেখা যায়, পেশেন্টের এই ওসিডি দেখা যায়, যেটা আমরা কিভাবে বুঝতে পারি, অ্যাজ এভিডেন্স বাই রিচুয়ালিস্টিক বিহেভিয়ার অর অবসেসিভ থট। কি দিয়ে দেখে বুঝতে পারি যে পেশেন্টটা বারবার একই জিনিস করছে, রিচুয়ালিস্টিক বিহেভিয়ার করছে, যেটা আমরা পড়েছিলাম তোমার ক্লিনিক্যাল ফিচারসে, যে অবসেসিভ রিচুয়ালস, বারবার একই জিনিস করছে, আর কি হচ্ছে পেশেন্টের অবসেসিভ থট, বারবার একই জিনিস ভাবছে, বারবার একই জিনিস করছে। এটা দেখে আমরা বুঝতে পারি। যেটা দেখে আমরা বুঝতে পারি সেটাকে আমরা কোথায় লিখি, অ্যাজ এভিডেন্স বাইতে লিখি। তাহলে ফার্স্ট আমার টার্মটা কি হলো, ফার্স্ট টার্মটা হলো ইনএফেক্টিভ ইন্ডিভিজুয়াল কোপিং, যে পেশেন্টটা কোপ করতে পারছে না, কিসের জন্য, রিলেটেড টু কিসের জন্য, পেশেন্টের আন্ডার ডেভেলপড ইগো রয়েছে, ইগো ঠিকঠাক করে ডেভেলপ হয়নি। অ্যাভয়েডেন্স লার্নিং, বায়োকেমিক্যাল চেঞ্জেস, অ্যাজ এভিডেন্স বাই, তার ফলে কি হচ্ছে, পেশেন্টের রিচুয়ালিস্টিক বিহেভিয়ার বা অবসেসিভ থটস, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এই গেল আমার ফার্স্ট নার্সিং ডায়াগনোসিস। এই ইনএফেক্টিভ কোপিং এর জন্য আমরা কি কি ইন্টারভেনশন প্রোভাইড করতে পারি সেটা দেখা যাক। ফার্স্ট, পেশেন্টের কি রয়েছে, পেশেন্ট ঠিকঠাক করে কোপ করতে পারছে না জিনিসটার সাথে, যেই সিচুয়েশনটা আসছে না কেন তার সাথে ঠিকঠাক করে কোপ করতে পারছে না। তো ফার্স্ট আমি কি করতে পারি, পেশেন্টের ডিপেন্ডেন্সি যে নিডটা রয়েছে, মানে পেশেন্ট কোনো কাজের উপরে বা কোনো জিনিসের উপরে কতটা ডিপেন্ডেন্ট, সেটাকে আমাকে কি করতে হবে, আমাকে বুঝতে হবে। মিট দ্য পেশেন্ট ডিপেন্ডেন্সি নিড, পেশেন্টের যে ডিপেন্ডেন্সি যে নিডটা রয়েছে সেটা কতটা রয়েছে সেটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা কি করতে পারি, গিভ পজিটিভ রিইনফোর্সমেন্ট ফর ইন্ডিপেন্ডেন্ট বিহেভিয়ার।
পেশেন্ট ওই ডিপেন্ডেন্সি ছাড়া যদি নিজে থেকে কোনো ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ করতে পারে, ধরো উনি যে কাজটা উনি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট, যে এই কাজটা আমাকে করতেই হবে, ঠিক আছে, এই কাজটা না করলে আমি পারবো না, তো এরকম টাইপের যদি কোনো ডিপেন্ডেন্ট কোনো বিহেভিয়ার থাকে, এটা বাদে উনি নিজে থেকে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট বিহেভিয়ার উনি দেখায় বা শো করে, সেখানে আমাকে পেশেন্টকে কি করতে হবে, পেশেন্টকে পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে। অর্থাৎ পেশেন্টকে কি করতে হবে, বলতে হবে যে না তুমি যেটা করেছো এটা ভালো কাজ করেছো, তুমি যেটা এতক্ষণ করছিলে বা এই যে বারবার যে জিনিসটা করছিলে তার থেকে আজকে যে নতুন যে জিনিসটা করলে বা চেষ্টা করলে সেটা তুমি ভালো করেছো। পেশেন্টকে আমরা পজিটিভ ফিডব্যাক দেবো, কখনোই আমরা নেগেটিভ কোনো কথাবার্তা যে তুমি এটা কেন করলে, এটা করা তোমার উচিত হয়নি, বা কোনোভাবে ভার্বালি অ্যাবিউজ করা বা কিছু অনেক সময় আছে না টিটকারি করে থাকি বা এরকম টাইপের, এগুলো যেন কোনোভাবে না করা হয়। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রোভাইড অ্যাডিকুয়েট টাইম ফর কমপ্লিটিং রিচুয়ালস। পেশেন্টকে কি করতে হবে, একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিতে হবে। যেমন ধরো এই হাত ধোয়ার জন্য তোমাকে পেশেন্টকে দিতে হবে যে তুমি মিনিমাম এই 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে হাত ধুতে পারবে, বা এর বাইরে তুমি হাত ধোয়া যাবে না, এই টাইমটুকুর মধ্যে তুমি তোমার যেটুকু হাত ধুয়ে নেবে। বা তাকে কি করতে পারো, একটা স্ট্রাকচার শিডিউল সেট করে দিতে পারো। সকালবেলা তুমি উঠে তুমি ঘুম থেকে উঠে ব্রাশ করলে, হাত ধুলে, তারপর তুমি খাবার খাওয়ার পর তুমি ওই সকাল টাইমটার মধ্যে তুমি হয়তো আর যে কাজগুলো করলে যেগুলোতে তোমার হাত নোংরা হলো না, সেই ক্ষেত্রে তুমি হাত ধোবে না। এই যে শিডিউল একটা তুমি ফিক্সড করে দিতে পারো, যাতে কি হয় পেশেন্টের এই যে কম্পালসিভ বিহেভিয়ারটা সেটা একটু হলেও কিছুটা কমে। আর কি প্রত্যেকটা তোমার বিহেভিয়ার বা প্রত্যেকটা টাস্কের জন্য একটা নির্দিষ্ট টাইম সেট করে দিলে যে এই টাইমটুকুর মধ্যে তোমাকে এটা করতে হবে, তাতে কি হয় পেশেন্টের যে বারবার করে কাজ করার যে প্রবণতা বা যা বারবার করে করার যে জিনিসটা সেটা অনেকটাই কমে আসে। নেক্সট আমরা কি করতে পারি, হেল্প পেশেন্ট টু লার্ন ওয়েজ অফ কোপিং। অর্থাৎ আমরা যে বিহেভিয়ার থেরাপি গুলো করলাম, এই ধরো থট স্টপেজ বা রিল্যাক্সেশন, এগুলো পেশেন্টকে কি করে, কোপ করতে হেল্প করে। তো পেশেন্টকে এই যে তোমার লার্ন ওয়ে গুলো আছে যেগুলো পেশেন্টকে হেল্প করতে সাহায্য করে, সেগুলোতে আমরা পেশেন্টকে হেল্প করব। আমাদের যতটা সাধ্য এই ধরো থট স্টপেজে বলো, রিল্যাক্সেশন থেরাপিতে বলো, যেটুকু আমরা পারবো পেশেন্টকে আমরা হেল্প করব। তো এইভাবে কি করতে পারি, পেশেন্টের যে কোপিং স্টাইল আছে সেটাকে আমরা অনেকটা ইমপ্রুভ করতে পারি। এটা এখানে তোমার ইন্টারভেনশনটা ছক করে দেওয়া নেই, তোমাদের যদি ছক হিসাবে নার্সিং কেয়ার প্ল্যান যেটা ছক হয় আমাদের, তোমার অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং, ইন্টারভেনশন, ইভ্যালুয়েশন, তোমাদের যদি সেই ছক লাগে আমাকে প্লিজ জানিও, আমি অবশ্যই তাহলে নেক্সট ভিডিওতে সেই ছকটা বা সেই ছকের কোনো লেখা কোনো পিডিএফ বা লিংক আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ এটা কমেন্ট সেকশনে আমাকে একটু জানিও। যদি 2 নম্বর ডায়াগনোসিস আমরা দেখতে চাই, নার্সিং ডায়াগনোসিস, কি লিখতে পারি, ইনএফেক্টিভ রোল পারফরমেন্স। অর্থাৎ কি, আমাদের তো সবাই নিজের একটা রোল থাকে সারাদিনে করার জন্য, যে আমি এই কাজটা করব পরপর আমাদের ফ্যামিলির প্রতি বলো বা আমাদের যেখানেই হোক, যেখানে আমরা কাজ করি বা যেখানে পড়াশোনা করি, সেখানে আমার একটা নির্দিষ্ট রোল থাকে। তো যে ওসিডির যে পেশেন্ট তারা কি করতে পারে না, তাদের যে রোলটা রয়েছে সেটা হয়তো তারা ফুলফিলমেন্ট করতে পারে না, কারণ ineffective role performance related to the need to perform rituals। তারা কোথায় বেশি ঝোঁকটা দেয়, তাদের যে রিচুয়ালসটা রয়েছে, তাদের যে কম্পালশনটা রয়েছে, তাদের অবসেশনটাকে দূর করার জন্য যে কম্পালসিভ ওয়ার্কটা তারা করে সেটার প্রতি তারা ঝোঁকটা বেশি দেয়, যার জন্য কি তাদের ফ্যামিলিতে বলো বা তাদের ফ্যামিলিয়ার লাইফ বা তাদের ওয়ার্ক ফিল্ডে যে রোল পারফরমেন্সটা রয়েছে সেই রোলটা তারা পারফেক্টলি পারফর্ম করতে পারে না, যার পুরো টাইমটা কোথায় দিয়ে দেয়, তাদের যে রিচুয়ালস গুলো রয়েছে সেই রিচুয়ালস এর প্রতি তারা বেশিরভাগ টাইমটাই দিয়ে দেয়। তাই কি দেখে আমরা বুঝতে পারি, as evidenced by inability to fulfill usual patterns of responsibility। অর্থাৎ তাদের যে নিজস্ব রেসপন্সিবিলিটি রয়েছে কাজের প্রতি বলো বা ফ্যামিলির প্রতি বলো, তাদের যে রেসপন্সিবিলিটি গুলো রয়েছে সেগুলোকে তারা ফুলফিলমেন্ট করতে পারে না। অর্থাৎ কি বললাম প্রথম থেকে, যে তাদের সবার একটা নির্দিষ্ট রোল, সেই রোলগুলোকে তারা ইনএবিলিটি টু
ইনএফেক্টিভ রোল পারফরমেন্স, তাদের যে রোলটা রয়েছে তারা সেটা পারফর্ম করতে পারে না। কিসের কারণে? কারণ তারা একটা কাজকে বারবার বারবার করে করছে। ধরো আমার যেই কাজটা করার আমি সেটা না করে অন্য কোনো কাজ করছি, বারবার বারবার বারবার। আমার পড়াশোনা করার কথা, আমি পড়াশোনা করছি না, বারবার করে রিলস দেখেই যাচ্ছি, ফোনের পর স্ক্রল করতে যাচ্ছি। তাতে কি হবে? আমার পড়াশোনাটা কি ঠিকঠাক হবে? হবে না। তো এখানেও তাই, ইনএফেক্টিভ রোল পারফরমেন্স, তার নিজের রোলটা ঠিকঠাক করে করছে না, ঠিকঠাক করে পারফর্ম করতে পারছে না। কিসের জন্য? না, সে বারবার করে একটা অন্য কাজ করে যাচ্ছে, পারফর্ম রিচুয়ালস। আমরা কি দেখে বুঝতে পারছি? তার যে রোলটা সেখানে কি হচ্ছে, সেখানে তার রেসপন্সিবিলিটি যেগুলো রয়েছে সেগুলো ফুলফিল হচ্ছে না। ধরো ফ্যামিলির প্রতি বলো বা তার কাজের প্রতি বলো, সবার প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট রেসপন্সিবিলিটি রয়েছে, সেই রেসপন্সিবিলিটি গুলোকে সে ফুলফিল করতে পারছে না। এই গেল আমাদের 2 নম্বর নার্সিং ডায়াগনোসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ডায়াগনোসিসটার জন্য আমরা কি কি ইন্টারভেনশন করতে পারি সেটা এখন পড়ি। কি করলাম? ফার্স্টে ডিটারমাইন পেশেন্ট প্রিভিয়াস রোল এন্ড দ্য এক্সটেন্ট টু হুইচ দিস রোল ইজ অল্টার্ড বাই দ্য ইলনেস। পেশেন্টের প্রিভিয়াস রোল কি ছিল, মানে ধরো কোনো পেশেন্টের আগে ফ্যামিলিতে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করত, ঠিক আছে? তো তার এই ওসিডি আসার পর থেকে সে কি করছে, ওই যে ভূমিকাগুলো সেগুলো সে পালন করতে পারছে না। তো আমাকে কি করতে হবে, যে পেশেন্টের প্রিভিয়াস রোল কি ছিল, ধরো তার প্রিভিয়াস রোল ছিল বাড়ির তিনি হেড অফ দ্য ফ্যামিলি, তিনি পুরো সংসারের যাবতীয় যা খরচা আছে তিনি সেগুলো দেখতেন। কিন্তু এখন তার ওসিডি হওয়ার জন্য সে কি হচ্ছে, দেখছে যে ওই যে জিনিসগুলো, মানে ধরো পুরো খরচা যা হিসাবপত্র আছে সেগুলো তিনি এখন আর দেখছেনই না। সে তার জন্য কি হচ্ছে, বাড়ির যে তোমার পুরো ফ্যামিলির মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হচ্ছে, বা এর ঘাড়ে চাপাচ্ছে ওর ঘাড়ে, যেটা সাধারণত ফ্যামিলিতে হয়ে থাকে। তো সে ওই রোলগুলো যিনি দেখতেন তিনি সেই রোলটা এখন আর নিতে পারছে না, তার রেসপন্সিবিলিটি গুলো ফুলফিল করতে পারছে না। তো আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্টে দেখতে হবে, ফার্স্ট আই হ্যাভ টু ডিটারমাইন, আমাকে ফার্স্টে দেখতে হবে কি পেশেন্টের আগে কি রোল ছিল, আর সেই রোলটা উনি যখন সেই রোল থেকে তিনি বাদ দিয়ে তার রোলটাকে উনি এগ্রি করছেন না, বা ওসিডি আসার পর থেকে উনি তার রেসপন্সিবিলিটি গুলো ফুলফিল করতে পারছেন না, তার জন্য এখন তার কি কি চেঞ্জেস এসছে সেই জিনিসটা আমাকে আগে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, এনকারেজ পেশেন্ট টু ডিসকাস কনফ্লিক্ট উইথ দ্য ফ্যামিলি। ফ্যামিলি আমার মেন সাপোর্ট সিস্টেম, তোমরা সবাই জানো, সবাই মানো, কারণ কি ফ্যামিলিতেই আমরা সব থেকে বেশি টাইম স্পেন্ড করি। তো পেশেন্টকেও কি বলতে হবে, আপনার যে সমস্যা হচ্ছে বা আপনি যে এই জিনিসগুলো করতে পারছেন না বা করছেন না, সেগুলো আপনার সমস্যাটা আপনি আপনার ফ্যামিলির সাথে খুলে আলোচনা করুন, যে আমার এই জিনিসটার জন্য আমি এগুলো করতে পারছি না। হঠাৎ করে কেউ কারো ঘরে দোষ চাপিয়ে দিলে তো হয়ে গেল না, তোমার সমস্যা আছে, তোমাকে তো বলতেই হবে। তো পেশেন্টকে আমরা এনকারেজ করব যে তুমি তোমার ফ্যামিলির সাথে তোমার যে প্রবলেমটা হচ্ছে সেটা তুমি তোমার ফ্যামিলির সাথে আগে ডিসকাস করো ভালো করে। আমরা পেশেন্টকে কি করতে পারি, পেশেন্টকে আমরা তার জন্য এনকারেজ করতে পারি ফ্যামিলির সাথে কথা বলার জন্য, ঠিক আছে? নেক্সট কি হয়, নেক্সট বলছে এক্সপ্লোর অ্যাভেলেবল অপশনস ফর চেঞ্জেস অর রোল অ্যাডজাস্টমেন্ট। যিনি ধরো এই পুরো কাজটা করতেন, ধরো খরচাপাতি যিনি মেনটেন করতেন বা হিসাবটা যিনি মেনটেন করতেন, তিনি এখন পারছেন না করতে। তো আমার যেহেতু পারছেন না, আমাকে তো অন্য কোনো অপশন চুজ করতে হবে। ওনার পরে সিনিয়র যিনি আছেন বা ধরো এরকম কেউ রেসপন্সিবিলিটি যিনি এই জিনিসগুলো মেনটেন করতে পারেন বা এই রোলটা নিতে পারেন, সেরকম কাউকে চুজ করতে হবে। কোনো অন্য অপশন আমাকে দেখতে হবে, যিনি পারছেন না তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে অন্য কোনো অপশন দেখতে হবে যিনি এই কাজটা পারেন, ঠিক আছে? তার জন্য আমরা কি বললাম, এক্সপ্লোর অ্যাভেলেবল অপশন। যদি আমার কাছে কোনো অপশন থাকে চেঞ্জ করার জন্য বা রোল অ্যাডজাস্টমেন্টের জন্য, সেটা আমাকে এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে? লাস্ট আমরা কি বলেছি, গিভ পজিটিভ রিইনফোর্সমেন্ট ফর অ্যাবিলিটি টু রিজিউম রোল এন্ড রেসপন্সিবিলিটিস। পেশেন্টকে আমাদের সবসময় কি করতে হয়, সবকিছুতে আমরা চেষ্টা করবো পেশেন্টকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়ার বা পজিটিভ ফিডব্যাক দেওয়ার, যে না আপনি যেটা করছেন, যদি উনি চেষ্টা করে থাকেন নিজে থেকে যে না আমি আমার রোলটাতে ফিরে যাব, বা আমি আমার কাজগুলোকে দিনের যে আমার যে রেসপন্সিবিলিটি গুলো আছে আমার ফ্যামিলির প্রতি বলো বা আমার কাজের প্রতি বলো, সেগুলো উনি একটু হলেও ফুলফিল করার চেষ্টা করছেন, যদি আমি দেখতে পাই, আমাদের কি করতে হবে, পেশেন্টকে পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে, যে না আপনি কাজটা যেটা করছেন ভালো করছেন, আপনি এভাবেই এগিয়ে যান, এগুলো করলে আপনার ফ্যামিলিরও ভালো হবে বা আপনার কাজের জায়গা সেটারও ভালো হবে। তো সবসময় আমরা কি করবো, চেষ্টা করবো পেশেন্টকে পজিটিভ রিইনফোর্স করার।
তো এই গেল আমাদের সেকেন্ড নার্সিং কেয়ার প্ল্যানের ইন্টারভেনশন। এটাও মোটামুটি ছক আকারে কোনোভাবেই এটা লেখা নেই। তো যদি আবারও বলবো, যদি তোমাদের লাগে তো তোমরা বলো, আমি নেক্সট ভিডিওর লিংকে আমি চেষ্টা করবো এটা দিয়ে দেওয়ার জন্য। নেক্সট থার্ড নার্সিং ডায়াগনোসিস আমরা কি করবো, অল্টার্ড কমিউনিকেশন প্রসেসে, অর্থাৎ কি পেশেন্টের কমিউনিকেশন যেটা আছে সবার সাথে সেখানেও কি দেখা যাবে, অল্টারেশন দেখা যাবে। অর্থাৎ পেশেন্ট সবার সাথে ভালো মতো কমিউনিকেশন করতে পারবে না। কিসের জন্য, রিলেটেড টু ডিপ্রেসিভ মুড। আমরা পড়েছিলাম পেশেন্টের কি থাকবে, যে পেশেন্টের একটা ডিপ্রেশন থাকতে পারে। আমরা পেশেন্টকে অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়েছিলাম ফার্মাকোথেরাপিতে। তো পেশেন্টের একটা ডিপ্রেসিভ মুড দেখা যেতে পারে, যার জন্য কি সে কারোর সাথে সেরকম ভাবে কমিউনিকেশন করতে পারবে না। সেটা আমরা কি দেখে বুঝতে পারবো, unable to interact with other। যে কি দেখে আমরা, কেউ যদি কমিউনিকেশন না করে আমরা কিভাবে বুঝতে পারি কেউ কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করবে না, হয়তো আশেপাশে হাসি ঠাট্টা মজা হচ্ছে, কথা হচ্ছে, উনি কি করবে, এক জায়গায় চুপ করে বসে থাকবে। কিসের জন্য, কিসের ভয়ে, যে না ওনাকে কেউ জাজ করছে বা ওনাকে কি, অনেকে হয় না যে এ বাবা বারবার ও খুব ছুচি ভাই আছে, আমরা যেটা করে থাকি, ধর ওর সাথে মিশবো না, ওর সাথে কথা বলবো না, এরকম একটা ভাব থাকে। তো পেশেন্টের মধ্যেও ওই জিনিসটা কাজ করে যে আমি যদি ওর সাথে কথা বলতে চাই আমাকে হয়তো এরকম ভাবে ছোট করবে, যার জন্য উনি পেশেন্ট কি করতে চায়, যে পেশেন্ট কারোর সাথে কমিউনিকেট সেভাবে করতে চায় না। এই অল্টার্ড কমিউনিকেশনের যে ডায়াগনোসিসটা রয়েছে তার জন্য আমরা কি কি ইন্টারভেনশন করতে পারি। আমি ইন্টারভেনশনে ফার্স্টে লিখেছি অ্যাসেস দ্য লেভেল অফ ডিপ্রেশন, অর্থাৎ পেশেন্টের যে ডিপ্রেশন লেভেলটা রয়েছে সেটা কতটা রয়েছে, কতটা সিভিয়ার বা কতটা মাইল্ড বা মডারেট, সেটাকে আমাকে প্রথমে কি করতে হবে না, অ্যাসেস করতে হবে পেশেন্টের এখন লেভেল অফ ডিপ্রেশন কতটা রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা কি করতে পারি, প্রোভাইড ডাইভারশনাল এন্ড বিহেভিয়ারাল থেরাপি। আমরা পড়েছিলাম বিহেভিয়ারাল থেরাপি পেশেন্টকে দেওয়ার জন্য, বা ডাইভারশনাল যেগুলো আমাকে আমার মুডটাকে ডাইভার্ট করে, কোনো ভালো মিউজিক শোনার জন্য বা কোনো ভালো মুভি দেখার জন্য, বা আমরা কি বললাম রিল্যাক্সেশন থেরাপি, মেডিটেশনের জন্য বা ব্রিদিং এক্সারসাইজের জন্য। এগুলো আমাদের কি করে, আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করে, যাতে আমাদের যে ডিপ্রেশনটা রয়েছে সেটা একটু হলেও কাটে এবং আমরা অন্যের সাথে আস্তে আস্তে কমিউনিকেট করা, পেশেন্টের অন্যের সাথে আস্তে আস্তে কমিউনিকেট করাটা ওটা শুরু করতে পারি। ঠিক আছে, আর কি করতে হবে, আমি লিখেছি যে প্রোভাইড কমফোর্টেবল এনভায়রনমেন্ট ফর ইন্টারাকশন। অনেক ক্ষেত্রে কি হয়, পেশেন্টরা ভয় পায় যে আমি এখানে কথাটা বলবো, হয়তো ওর সাথে কথা বলাটা এখানে উচিত হবে না, যদি আশেপাশে কেউ শুনে আমাকে জাজ করে যে বাবা ওর সাথে কথা বলছে বা এরকম টাইপের, আমাদের অনেক সময় মনে হয় না যে হয়তো এখানে কথা বলাটা উচিত না বা ওর সাথে এই কথা বলাটা উচিত না। তো আমাদের কি করতে হবে, পেশেন্টকে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট দিতে হবে, যাতে পেশেন্ট অন্য কারোর সাথে সেই ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে, ভালোভাবে কমিউনিকেট করতে পারে। তো সেই এনভায়রনমেন্টটা আমাকে পেশেন্টকে প্রোভাইড করতে হবে। তিনটে মেন গেল আমাদের ওসিডির তিনটে নার্সিং কেয়ার প্ল্যান। এছাড়াও তোমরা অ্যাংজাইটি দিয়ে একটা নার্সিং কেয়ার প্ল্যান ফর্ম করতে পারো, বা রিস্ক ফর ইনজুরি দিয়ে কোনো নার্সিং কেয়ার প্ল্যান ফর্ম করতে পারো। তো সেরকম তোমাদের যদি ছক আকারে, আবারও বলছি, যদি কোনো কেয়ার প্ল্যান ফরম্যাট বা তোমাদের এই নোটস গুলো লাগে অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো প্রোভাইড করার। তো আজকে আমরা পড়লাম ওসিডি, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ মেন্টাল হেলথ নার্সিং। এই মেন্টাল হেলথ নার্সিং এর বলতে পারো প্রত্যেক, যদি তোমরা 10 ইয়ার্স এর কোশ্চেনে দেখো, রিপিটেটিভ প্রায় 1-2 বছর অন্তর অন্তর এই ওসিডির কোশ্চেন কিন্তু এসে থাকে। তো এই টপিকটা তোমরা খুব ভালো করে পড়বে। যদি কোনো রকম ওসিডি রিলেটেড কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা কোনো পয়েন্ট আমি মিস করে গিয়ে থাকি, সেটা যদি বোঝার থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও, এবং নেক্সট যদি কোনো টপিক পড়ার থাকে সেটাও জানিও। তো তোমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তোমরা প্লিজ একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করো বা ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও এই ওসিডি সম্পর্কে জানতে পারে বা পড়তে পারে। সবাইকে থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।